আমি রবি, পেশায় একজন ফরেনসিক সহকারী। আমার কাজ মৃতদেহের পোস্টমর্টেম করা। শুরুতে ভয় লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু অভ্যাস হয়ে যায়। মৃতদেহ আমার কাছে এখন শুধু কেস নম্বর, এর বেশি কিছু না। কিন্তু সেই রাতটা আমার এই ধারণাটাকে চিরতরে বদলে দিয়েছিল। সেদিন রাত প্রায় 2টো, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। হাসপাতালের পুরনো বিল্ডিংটা যেন আরও নির্জন লাগছিল। আমি তখন মর্গে একা, ডিউটি ছিল আমার। হঠাৎ ফোন এলো, একটা নতুন লাশ এসেছে, জরুরি পোস্টমর্টেম করতে হবে। আমি একটু বিরক্তই হলাম। এত রাতে নতুন কেস মানে বাড়তি ঝামেলা। তবুও কাজ তো কাজই। কিছুক্ষণ পর স্ট্রেচারে করে লাশটা আনা হলো, সাথে 2 জন ওয়ার্ড বয় ছিল। আমি খেয়াল করলাম ওরা অদ্ভুত চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত চুপ কেন? একজন শুধু বলল, স্যার, কেসটা একটু আলাদা। আমি হেসে বললাম, সব কেসই আলাদা, রাখো এখানে। ওরা লাশটা রেখে দ্রুত বেরিয়ে গেল, অস্বাভাবিক দ্রুত। আমি তখনও ব্যাপারটা সিরিয়াসলি নিইনি। লাশটার দিকে তাকালাম। মাঝবয়সী একজন নারী, মুখটা অদ্ভুতভাবে শান্ত। কিন্তু একটা জিনিস আমার নজরে পড়ল, তার চোখ দুটো পুরোপুরি বন্ধ ছিল না। মনে হলো যেন সে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে নিলাম, এইসব আমার কাজের অংশ। রেজিস্টার চেক করলাম। নাম অজানা, মৃত্যুর কারণ অস্বাভাবিক, ইনভেস্টিগেশন রিকোয়ার্ড। সময় রাত 12:40। অদ্ভুত লাগলো, এত কম তথ্য। আমি কাজ শুরু করলাম। ঘড়িতে তখন 2:20। মর্গের ভিতরটা ঠান্ডা আর একদম নিঃশব্দ। শুধু মাঝে মাঝে ফ্রিজের হালকা গুঞ্জন শোনা যায়। আমি যখন লাশটার কাছে এগোলাম, ঠিক তখনই জল পড়ার আওয়াজ। কোথা থেকে যেন জল পড়ছে। আমি চারদিকে তাকালাম, ছাদে কোনো লিক নেই। শব্দটা আবার এলো। এইবার মনে হলো লাশটার দিক থেকেই আসছে। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। তবুও নিজেকে শক্ত করলাম। আমি নিজেকে বললাম, অভ্যাসগত ভুল। আমি আবার কাজে মন দিলাম। হঠাৎ আমি স্পষ্ট দেখলাম লাশটার আঙুলটা যেন সামান্য নড়ল। আমি থমকে গেলাম। না, এটা অসম্ভব, আমি ফিসফিস করে বললাম। আমি কাছে গিয়ে ভালো করে তাকালাম। সবকিছু স্থির। আমি একটু হেসে ফেললাম নিজের উপর। নির্ঘাত ক্লান্তি, ভাবলাম। কিন্তু তখনই মর্গের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠে পেছনে তাকালাম। দরজাটা পুরো বন্ধ। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে গেলাম। লক হয়ে গেছে, ভিতর থেকে খোলা যাচ্ছে না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে শব্দ এলো। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। লাশটা এখন আগের মতো নেই। তার চোখ দুটো পুরো খোলা আর সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা পেশির রিফ্লেক্স, কখনো কখনো এমন হয়। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এটা স্বাভাবিক কিছু না। আমি ধীরে ধীরে টেবিলটার দিকে এগোলাম। প্রতিটা পা ফেলতে ফেলতে মনে হচ্ছিল মর্গের বাতাসটা ভারী হয়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে লাশটার চোখ বন্ধ করতে গেলাম। ঠিক তখনই তার ঠোঁট কেঁপে উঠল। আমি হাতটা সরিয়ে নিলাম। আমার বুকের ভেতর যেন ধকধক করে উঠল। তারপর খুব ক্ষীণ একটা শব্দ, ঠান্ডা। আমি জমে গেলাম। এই শব্দটা আমি স্পষ্ট শুনেছি। এটা কোনো কল্পনা না। আমি কয়েক পা পিছিয়ে এলাম। কি? আমার গলা কাঁপছিল। কোনো উত্তর নেই।
শুধু সেই একই ঠান্ডা নিঃশব্দ পরিবেশ। আমি আবার নিজেকে সামলালাম। না, ভয় পেলে চলবে না, সবকিছুর একটা ব্যাখ্যা আছে। আমি টেবিলের পাশে রাখা রিপোর্টটা তুলে নিলাম। এইবার খুঁটিয়ে পড়তে শুরু করলাম। একটা লাইন আমার চোখে পড়ল, বডি ফাউন্ড নিয়ার ওল্ড হসপিটাল উইং। পুরনো উইং? আমার মাথায় হালকা একটা স্মৃতি ভেসে উঠল। এই হাসপাতালের একদম পেছনে একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। শোনা যায় সেখানে একসময় অনেক অদ্ভুত ঘটনা ঘটত। আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু এখন ঠিক তখনই মর্গের ভেতরের লাইটটা কয়েকবার ঝিকমিক করল। হঠাৎ লাইট অফ হয়ে গেল, পুরো ঘর অন্ধকার। আমার নিঃশ্বাস আটকে গেল। কয়েক সেকেন্ড পর ইমার্জেন্সি লাইট জ্বলে উঠল, হালকা লালচে আলো। সেই আলোতে চারপাশটা আরো ভয়ানক লাগছিল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। টেবিলটা খালি, লাশটা নেই। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। অসম্ভব। আমি চারদিকে তাকালাম। ঠিক তখনই আবার সেই জলের শব্দ, এইবার পরিষ্কার, মর্গের এক কোণ থেকে আসছে। আমি কাঁপতে কাঁপতে ওই দিকে এগোলাম। দেখলাম মেঝেতে ভেজা দাগ। আমি হাত দিয়ে চেক করলাম, রক্ত, যেন কেউ রক্তাক্ত পায়ে হাঁটছে। সেই দাগগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেয়ালের দিকে। আর তারপর হঠাৎ করে দাগগুলো শেষ হয়ে গেছে, যেন কেউ দেয়ালের ভেতর ঢুকে গেছে। আমার মাথা ঘুরতে লাগলো। ঠিক তখনই আমার পেছন থেকে ঠান্ডা একটা হাওয়া বইল। আমি ধীরে ধীরে ঘুরলাম। হারছা দেখলাম লাশটা ঠিক আমার মুখ বরাবর দাঁড়িয়ে আছে। তার মুখ পুরো রক্তে ঢাকা, চোখগুলো পুরো সাদা। কি ভয়ানক চেহারা! আমার পুরো শরীর জমে গেল। হঠাৎ লাইটটা আবার নিভে গেল। আমি ভয়ে জোরে চিৎকার দিলাম। লাইটটা আবার জ্বলে উঠল। আমার সামনে এখন আর সেই ভয়ানক মূর্তিটা নেই। আমি ভয়ে ভয়ে পেছনে ঘুরলাম। লাশটা আবার টেবিলে আগের মতোই শুয়ে আছে, চোখ বন্ধ, যেন কিছুই হয়নি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দৌড়ে দরজার দিকে গেলাম, জোরে ধাক্কা দিলাম। দরজা খোলো, কেউ আছো? কোনো উত্তর নেই। ঠিক তখনই আমার কানের কাছে, খুব কাছে, একটা ফিস ফিস শব্দ। তুমি দেরি করে ফেলেছ। আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু মর্গের সব ফ্রিজের দরজাগুলো একটার পর একটা খুলতে শুরু করলো। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, পা যেন নড়ছিল না। প্রতিটা খোলা দরজার ভেতর অন্ধকার, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছিল, ওই অন্ধকার ফাঁকা না। আমি ঢোক গিললাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এগুলো সবই আমার মাথার খেলা। ঠিক তখনই একটা ফ্রিজের ভেতর থেকে হালকা শব্দ এলো, যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। আমার বুকের ভেতর ধাক্কা লাগলো। আমি ধীরে ধীরে এগোলাম। প্রতিটা পদক্ষেপ ভারী লাগছিল। ফ্রিজটার সামনে গিয়ে থামলাম। শব্দটা আবার এলো। আমি কাঁপা হাতে হ্যান্ডেলটা ধরলাম। একটু থেমে গেলাম, তারপর ধীরে ধীরে টান দিলাম। দরজাটা খুলে গেল। ভেতরে একটা দেহ, সাদা কাপড়ে ঢাকা। আমি কাপড়টা সরালাম আর জমে গেলাম। ওটা আমারই মুখ, একদম হুবহু, চোখ বন্ধ, ঠান্ডা, নিস্তব্ধ।
আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে গেলাম। না, এটা হতে পারে না। আমার শ্বাস দ্রুত হয়ে গেল। আমি আবার তাকালাম। ফ্রিজটা এখন খালি, কিছুই নেই। ঠিক তখনই মর্গের ভেতরের লাল আলোটা আরো ম্লান হয়ে এলো, আর সেই ফিস ফিস শব্দটা আবার, আমার সাথে ফিরে চলো। এইবার শব্দটা একদম পরিষ্কার, মনে হলো মর্গের বাইরে থেকে আসছে। আমি দরজার দিকে তাকালাম, যেটা কিছুক্ষণ আগেও লক ছিল, এখন অল্প খোলা, ধীরে ধীরে দুলছে। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, তারপর সিদ্ধান্ত নিলাম এখানে থাকা ঠিক না। আমি দরজাটা ঠেলে বাইরে বেরোলাম। করিডোর একদম ফাঁকা, লম্বা, অন্ধকার আর নির্জন। দূরে একটা লাইট টিমটিম করছে, আর করিডোরের একদম শেষে একটা সাইনবোর্ড, ওল্ড উইং। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম ওই দিকটা বহু বছর ধরে বন্ধ, কিন্তু আজ ওই দিক থেকেই যেন কেউ আমাকে ডাকছে। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। আমি যত সামনে যাচ্ছি, বাতাস তত ঠান্ডা হচ্ছে। হঠাৎ দেখি মেঝেতে আবার সেই ভেজা পায়ের ছাপ, একটার পর একটা। এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে ছাপগুলো ওল্ড উইংয়ের দিকেই যাচ্ছে। আমি থামলাম। মাথার ভেতর একটা কণ্ঠ বলছিল, ফিরে যাও। ঠিক তখনই আমার পেছনে মর্গের দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। এখন আর ফেরার রাস্তা নেই। আমি গভীর শ্বাস নিলাম আর ওল্ড উইংয়ের দিকে হাঁটা শুরু করলাম। করিডোরের শেষে পৌঁছে দেখি একটা বড় লোহার দরজা, পুরোটাই মরচে ধরা। তার উপর লেখা, রেস্ট্রিক্টেড, ডু নট এন্টার। কিন্তু দরজাটা অল্প খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে, আর খুব ক্ষীণ একটা শব্দ, যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, হাত বাড়ালাম, দরজাটা ঠেলে খুললাম, আর ভেতরে তাকাতেই আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কারণ ভেতরে যা দেখলাম, এটা কোনো পরিত্যক্ত জায়গা না, এটা যেন এখনো চলছে। আর সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, যার পোস্টমর্টেম আমি করতে যাচ্ছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো আর হাসল। উনি তো হাসপাতালের একজন ডাক্তার, যাকে আমি গত সপ্তাহেই দেখেছি। আমি পেছনে সরে এলাম। এরা এখানে কেন? আমার গলা কাঁপছিল। মেয়েটি এবার সরাসরি আমার চোখে তাকালো, কারণ তারা ভুল ইনফরমেশন দিয়েছিল। মানে? সে একটু কাছে এসে দাঁড়ালো। সে ধীরে ধীরে বলল, যারা সত্যিটা জানে কিন্তু লুকোতে চায়, তাদের এই জায়গাটা আর বাইরে যেতে দেয় না। আমার মাথার ভেতর যেন শব্দ হচ্ছিল, কোন সত্যি? সে হাত তুলে চারপাশ দেখালো। এই হাসপাতালে অনেক কিছু চাপা পড়ে আছে। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে হালকা একটা নড়াচড়ার শব্দ শোনা গেল। আমি তাকালাম। একটা বেডের ওপর থাকা চাদরটা নিজে থেকেই একটু নড়ল, তারপর আরেকটা, একটার পর একটা। সব বেডে নড়াচড়া শুরু হলো। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা জেগে উঠছে। কেন? আমি প্রায় চিৎকার করে ফেললাম। সে আবার হাসল, কারণ তুমি এখানে এসেছো। আমার মনে হচ্ছিল আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি দরজার দিকে দৌড়াতে গেলাম, কিন্তু দরজাটা নেই। যেখানে দরজা ছিল এখন শুধু দেয়াল। আমি থেমে গেলাম। বের হওয়ার পথ কোথায়?
আমার গলা শুকিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে বলল, পথ আছে। কোথায়? সে আমার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, যেখানে তুমি শুরু করেছিলে। আমার মাথায় একটাই জায়গা ভেসে উঠল, মর্গ। ঠিক তখনই ঘরের সব বেড জোরে জোরে নড়াচড়া করতে শুরু করল। আমি আর পিছনে তাকাইনি, দৌড় শুরু করলাম। করিডোরে বের হয়ে এলাম, কিন্তু এই করিডোরটা আগের মতো না। দেয়ালগুলো বদলে গেছে, লাইটগুলো নিভছে জ্বলছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, মেঝেতে এখন শুধু সেই ভিজা রক্তের পায়ের ছাপ, যেগুলো আমার দিকেই আসছে। ওই হাসিটা স্বাভাবিক না, খুব বেশি স্থির, খুব বেশি ঠান্ডা। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি তো আমাকে কেটে দেখার জন্যই এনেছিলে, এখন জানতে চাইছো আমি কে? আমার বুক ধক করে উঠল। আমি নিজের ভয় চাপা দিয়ে বললাম, তুমি তো মারা গেছো, তুমি তো মৃত। সে একটু এগিয়ে এলো, তার পায়ের শব্দ হচ্ছিল না। সে হালকা হেসে বলল, মৃত? তুমি কি নিশ্চিত? ঘরের ভেতরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। আমি চারদিকে তাকালাম, তখনই খেয়াল করলাম ঘরের পাশে পাশে কয়েকটা পুরনো বেড, আর প্রতিটা বেডে কেউ না কেউ শুয়ে আছে, সাদা চাদর দিয়ে ঢাকা। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, এগুলো কি? মেয়েটি উত্তর দিল না, সে শুধু ধীরে ধীরে একটা বেডের দিকে এগোলো, চাদরটা একটু তুলে ধরল। আমি পুরোটা দেখতে পারিনি, কিন্তু যতটুকু দেখলাম তাতেই আমার মাথা ঘুরে গেল। টুনি, আমি দৌড়াচ্ছি, করিডোরটা যেন শেষই হচ্ছে না। পেছন থেকে ভারী শব্দ, যেন অনেকগুলো পা আমাকে অনুসরণ করছে। আমি পেছনে তাকালাম না, শুধু সামনে। মাথার ভেতর ঘুরছে সেই কথাটা, যেখানে তুমি শুরু করেছিলে। মর্গ, আমাকে মর্গে ফিরতেই হবে। হঠাৎ সামনে একটা দরজা দেখা গেল। আমি এক ঝাটকায় খুলে ভেতরে ঢুকে পড়লাম। হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম। এটা মর্গ, আগের সেই ঘর। টেবিলটা মাঝখানে, লাইট স্বাভাবিক, সবকিছু শান্ত, যেন কিছুই হয়নি। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে টেবিলটার দিকে এগোলাম। লাশটা সেখানে শুয়ে আছে, আগের মতোই, চোখ বন্ধ, স্থির। আমার মাথায় একটা চিন্তা আসতে শুরু করলো, এইসব কেন হচ্ছে? পুরনো উইং, ওই মেয়েটি, ওইসব বেড, সবকিছু একটা কিছুর দিকে ইঙ্গিত করছে, অসম্পূর্ণ কিছু। আমি গভীর শ্বাস নিলাম। আমি আমার কাজ শেষ করিনি। কথাটা নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে গেল। হ্যাঁ, আমি ভয় পেয়ে কাজ থামিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ফরেনসিক। আমার কাজ সত্যিটা বের করা। আমি ধীরে ধীরে গ্লাভস পরলাম। হাত এখনো কাঁপছে, কিন্তু আগের মতো না। এইবার ভয়টা অন্যরকম, পালানোর না, বোঝার। আমি আবার লাশটার কাছে দাঁড়ালাম। মনে হলো ঘরের ভেতরের বাতাসটা বদলে গেছে, আরো নীরব, যেন অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে কাজ শুরু করলাম, প্রতিটা ধাপ মন দিয়ে করছি। কিছুক্ষণ পর আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। শরীরে এমন কিছু চিহ্ন যা রিপোর্টে লেখা ছিল না। এটা স্বাভাবিক মৃত্যু না,
কেউ এটা লুকানোর চেষ্টা করেছে। আমার বুকের ভেতর ধাক্কা লাগলো। আমি ফিস ফিস করে বললাম, এই জন্যই। ঠিক তখনই ঘরের লাইট একবার ঝিকমিক করল। আমি থামলাম না, কাজ চালিয়ে গেলাম। কয়েক মিনিট পর সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। ঠিক তখনই মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম। সেই মেয়েটি। এইবার তার মুখে আগের মতো ঠান্ডা হাসি নেই, শান্ত, একদম শান্ত। সে ধীরে ধীরে বলল, সত্যিটা চাপা ছিল, তাই আমরা আটকে ছিলাম। আমার গলা শুকিয়ে গেল। আমরা? সে মাথা নাড়ল। যারা সত্যি না বলে চলে গেছে তারা কখনো ফিরতে পারেনি। ঘরের বাতাস হালকা হয়ে আসছিল। আমি ধীরে ধীরে বললাম, এবার? সে আমার দিকে তাকালো। এইবার তার চোখে একটা কৃতজ্ঞতা। এবার আমরা জিতে পারব। কথাটা বলি, তার অবয়বটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। আমি তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যে সে নেই। পুরো ঘর নিঃশব্দ। ঠিক তখন মর্গের দরজাটা হালকা করে খুলে গেল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে বাইরে বেরোলাম। করিডর স্বাভাবিক, লাইট ঠিকঠাক, কোনো ভেজা পায়ের ছাপ নেই, কিছুই না, যেন কিছুই ঘটেনি। পরের দিন রিপোর্ট জমা দেওয়ার সময় আমি একটুও দ্বিধা করিনি। সবকিছু লিখেছি, পুরনো উইংয়ের কথাও। লুকানোর কিছু নেই, কারণ এখন আমি জানি কিছু সত্যি চাপা থাকলে সেগুলো একসময় ফিরে আসে। আর সেই রাতের পর আমি আর কোনোদিন লাশকে শুধু কেস নম্বর হিসেবে দেখি না,